জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মব জাস্টিসের ঘটনা সবাইকে মর্মাহত করেছে। এ ধরনের ঘটনা যাতে না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এদিকে ৬টি সংস্কার কমিশনের আগামী ১ অক্টোবর থেকে কাজ শুরু করবে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানান তিনি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবে একসেপ্ট করা হবে না। এগুলি যদি ঘটে, আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি, আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে, আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির তদন্ত এবং বিচার সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। কমিটিগুলো আপনার 1 অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি ওনারা ৩১ ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে নেক্সট ফেজ বা সেকেন্ড ফেজে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী সেটা রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে। তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ডিএমপি হেডকোয়ার্টারের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে মতবিনিময় সভা শেষে তিনি বলেন, যারা দোষী এবং প্রকৃত অপরাধী তাদের চিহ্নিত করে মামলা দায়ের করা উচিত। আপনাদের কাছে আমার অনুরোধ, শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দিয়েন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয়ে দিয়ে খেয়াল রাখবে। ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না এবং আমি ডিবিরে আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি, তাদের পরিচয় ছাড়া পরিচয় তারা নিজেরা দিবে, তারপরে ধরবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কাউকে আঘাত করা যাবে না বলে জানিয়েছে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতার সামনে সংবাদ সম্মেলনে সমন্বয়ক লুৎফুর রহমান বলেন, মব জাস্টিস হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত মব জাস্টিসের তীব্র প্রতিবাদ জানান সমন্বয়করা। তারা বলেন, অন্যায় করলে আইনের আওতায় এনে বিচার করতে হবে। ছাত্রলীগ করলেই তাকে প্রকাশ্যে মারা যাবে না, কারণ দেশে আইন আছে, দেশে বিচার ব্যবস্থা আছে, সেটিকে যথাযথভাবে মেনেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা যাব। যদি কেউ মনে করেন যে ছাত্রলীগ করলেই তাকে মারা যাবে, এটা বৈষম্য ছাত্র আন্দোলন কখনোই সমর্থন করে না। কারণ দেশে যদি এই মব জাস্টিসই ঘটে তাহলে তো এই অভ্যুত্থান ব্যাহত হবে। ব্যাংক খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপে বিশ্ব ব্যাংক সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে ঢাকা সফররত বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা জানান, চলতি অর্থ বছরের জন্য প্রায় $2 বিলিয়ন বেশি ঋণ সহায়তা দেবে সহযোগী সংস্থাটি। এ অর্থ বাজেট সহায়তার পাশাপাশি বড় প্রকল্প ও জ্বালানি খাতে ব্যবহার করা হবে। এছাড়া বন্যার পরবর্তী পুনর্গঠন ও রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বিশ্বব্যাংক কাজ করবে বলে জানান। বৈঠক শেষে সফররত বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের প্রধান জানান, এটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের পুনরুদ্ধারের এই সময়ে বিশ্বব্যাংক পাশে থাকবে। This is an important time for the country. I was pleased to hear from the advisor on the plans for structural reforms, for reforms in the banking sector, for reforms to increase revenue. And we discussed what the World Bank might be able to do to support those efforts. We have been a long-standing partner of Bangladesh. সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল, দে আর ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট করে বলছি কী কী সহায়তা দেবে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে অন্য ডোনারের ব্যাপারে বলেছে একসাথে কোঅর্ডিনেট করবে এবং ফান্ড, কারিগরি সহায়তা এবং অন্যান্য ব্যাপারে তাদের কোনো কার্পণ্য থাকবে না। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর আদাবর থানার পোশাককর্মী রুবেল হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন ফরহাদ হোসেনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাগিব নূরের আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। ফরহাদ হোসেনকে আদালত হাজির করে 4 দিনের রিমান্ড শেষে কারাগারে আটক রাখার আবেদন করেন। মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন, তবে বাদী পক্ষের আইনজীবীর বিরোধিতা করেন। এর আগে 14 সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর স্কার্টন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব।
ট্রাইব্যুনালের মামলাগুলো তদন্ত করে আসামির নাম অন্তর্ভুক্ত করা হবে, বাতিলও করা হবে। পর্যালোচনা করে যেসব আসামিকে রাখা হবে তারাই হবেন মূল আসামি। দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান ট্রাইব্যুনালটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় তিনি আরও জানান, দ্রুত বিচারক নিয়োগ করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। এর আগে গতকালকে আরেকটা অভিযোগ আমাদের কাছে এসে জমা হয়েছে। এই আইনের বিধান অনুযায়ী আমরা এই অভিযোগগুলো তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন পর্যালোচনা করে যখন যাদেরকে মনে হবে যে এরাই হচ্ছে মূল আসামি তাদের নামেই ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবে। সুতরাং বাদীপক্ষ যেটা এখানে নিয়ে এসেছেন তার সাথে কোনো সংযোজন বিয়োজন হতেই পারে যদি পর্যালোচনা অন্তে আমাদের কাছে মনে হয়। প্রাথমিক বিবেচনা, প্রাথমিক তদন্তে যদি আমরা মনে করি যে সবাইকে আসামি করা প্রয়োজন, তাহলে সবাই আসামি হবে। যদি মনে করি এখান থেকে কিছু লোক বাদ পড়া দরকার, বাদ পড়তে পারে। যদি মনে করি এর সাথে আরও কিছু অ্যাড হবে, সেটাও সংযুক্ত করে আমরা যখন ট্রাইব্যুনাল গঠনের পরে যে ট্রাইব্যুনালের কাছে যখন আবেদনটা করব মামলা হিসেবে, সেইটাই হবে প্রপার মামলা। সেইখানে আমরা সকল আসামির নামটা সেই সময়ে দেব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে অন্যরা কাজ করছে না। এ সময় তিনি আরও বলেন, সেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যেখানে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেয়া প্রয়োজন। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য একটা বুমেরাং হয়ে যাবে। এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল। কাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর। বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে চলাচল করবে দ্রুতগতির গণপরিবহন। একই সঙ্গে বিকেল 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে 12 মিনিট পরপর মেট্রো বাণিজ্যিকভাবে চলাচল করবে। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে সপ্তাহে 7 দিনই চলবে মেট্রো রেল। নর্মাল যে আমাদের ফ্লো, সেখানে আমাদের শুক্রবারটা বন্ধ ছিল। শুক্রবারে আমরা সেকেন্ড হাফটা চালু করেছি, এটা চলবে এক্সেপ্ট গভর্নমেন্টের যদি অন্য কোনো আদেশ না থাকে। যেমন বন্ধ যে ন্যাশনাল হলিডেতে কিন্তু আমরা চালাই, যেগুলো আমাদের শিডিউল বন্ধ, এর বাইরে বন্ধ সেগুলি থাকবে, বাট বাকি দিন সবসময় চলবে। বিশ্বে ইলেকট্রনিক্স পণ্যের জনপ্রিয় ব্র্যান্ড কনকা গ্রিও হাইকোর নানা পণ্য নিয়ে এবার বন্দরনগরী চট্টগ্রামের চকবাজারে সেলস ও ডিসপ্লে সেন্টার চালু করেছে ইলেকট্রোমার্ট বাংলাদেশ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই সেন্টারের উদ্বোধন করেছেন ইলেকট্রোমার্ট বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ। ডিসপ্লে সেন্টার উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার ও ফ্রি উপহার ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই শোরুম থেকে কনকা গ্রিও হাইকো পণ্য কেনার ক্ষেত্রে প্রায় 35টি ব্যাংকের ক্রেডিট, ডেবিট কার্ড সহ নগদ ও মাসিক বিভিন্ন মেয়াদি কিস্তিতে পণ্য কেনা যাবে। এসব পণ্যের মধ্যে ফ্রিজ, টিভি, এসি, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন সহ নানা ধরনের অত্যাধুনিক বাহারি ডিজাইনের ইলেকট্রনিক্স পণ্য রয়েছে। এখন চারদিকে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। আরজি কর কাণ্ডে গত 14 আগস্ট মেয়েদের রাত দখল কর্মসূচিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বামপন্থী নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। তদন্ত কাজে সহযোগিতা করার জন্য তাকে ডাকা হয়েছে বলে দাবি করেন তার আইনজীবী। হামলাকারীদের হাতে মীনাক্ষীর ডিওয়াইএফআই দলের পতাকা দেখা গেছে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া ভাঙচুরের ঘটনায় জড়িতদের পুলিশ চিনে বলে দাবি করেছিলেন মীনাক্ষী। এসব ঘটনা আমল নিয়ে সুষ্ঠু তদন্তের জন্য এবার
এবার মীনাক্ষীকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। এদিকে শোকজের যথাযথ জবাব না পাওয়ায় সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মেডিকেল কাউন্সিল। কালীঘাটের পর নবান্নে দফায় দফায় বৈঠকের পরও সমাধান না আসায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।